আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এখানে কিছুটা হলো ক্রিটিসিজম টাইপের আলোচনা চলবে। শুরুতেই বলে দিচ্ছি, কাউকে ব্যক্তিগতভাবে হার্ট করার জন্য এমন টাইপের কথাবার্তা আমি বলছি না, তবে কয়েকটা কথা আসলেই বলতে হবে। সর্বশেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের পরে নিকোলাস তাগলিয়াফিকোকে কেন্দ্র করে আমরা অনেক আলোচনা করছি এবং সত্যিকার অর্থে তাগলিয়াফিকো দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছেন। ডিফেন্সে বাকিদের চেয়ে সবচেয়ে সেরা, একেবারে ডিস্টিংক্টভাবে সবচেয়ে সেরা পারফরমেন্সটাই তাগলিয়াফিকো দিয়েছেন। তার চেয়ে বড় কথা, এমন কঠিন সময়ে ডিফেন্সিভ ক্লিয়ারেন্সগুলো করেছেন, এতটা মুভমেন্ট করেছেন যে ওটা আর্জেন্টিনার ওভারঅল ডিফেন্স লাইনটাকে স্টেবল করেছে, যেই কারণে আর্জেন্টিনার বিরুদ্ধে একটা সময় চড়া হয়ে খেললেও উরুগুয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি। তবে নিকোলাস তাগলিয়াফিকোর এই আলাদা পারফরমেন্সটাকে যেমন অ্যাকনলেজ করছি, তেমনি একই সঙ্গে এই জিনিসটা মনে করিয়ে দিচ্ছি যে আমি এই প্ল্যাটফর্মে কিংবা আর্জেন্টিনা কেন্দ্রিক একাধিক প্ল্যাটফর্মে যে কয়জন আর্জেন্টিনান প্লেয়ারদেরকে দল থেকে বাদ দেওয়া উচিত, হুট করে ছাঁটাই করে ফেলা উচিত বা বিকল্প খোঁজা উচিত, এমন টাইপের আলোচনা দেখি, সেখানে নিকোলাস তাগলিয়াফিকোর নামটাও কিন্তু আনফর্চুনেটলি অনেক কমন দেখি। নিকোলাস ওটামেন্ডিকেও আমি এ যাত্রায় যুক্ত করতে চাই। ওটামেন্ডি সম্পর্কে তো আসলে ফুটবল ফ্ল্যাগের সর্বশেষ কয়েকটা ভিডিও ঘাটলেই অনেক কমেন্ট পাবো, যেখানে ওটামেন্ডিকে কেন আসলে স্কালুনি মাঠে নামাচ্ছেন সেটা নিয়ে আমরা ঝাঁঝালো মন্তব্য করি। অথচ গতকালকের ম্যাচের পারফরমেন্স দেখেন, ওটামেন্ডির এই পারফরমেন্সটাকে আপনি খারাপ কোনোভাবেই বলতে পারবেন না। বেশ কয়েকটা জায়গা থেকে ক্রিস্টিয়ান রোমেরো এবং ওটামেন্ডির মধ্যে যে একটা বন্ডিং আছে এবং তারা দুজনে একটা জুটি হিসেবে যে যথেষ্ট ভালো করেছেন, সেটাও কিন্তু বলা যায়। হ্যাঁ, আমি ওই যৌক্তিকতা মানি যে দিন শেষে সময় যত এগোবে আপনাকে ইয়াং প্লেয়ারদের দিকে যেতে হবে। এটা স্কালোনি নিজেও কিন্তু প্রেস কনফারেন্সে ক্লিয়ার কাটভাবে বললেন, ম্যাচ পরবর্তী সময়ে বললেন যে আমাকে শেষ পর্যন্ত স্কোয়াডে যা প্লেয়ার আছে, যে অ্যাভেলেবিলিটি আছে, সেটা নিয়ে কাজ করতে হয়। কে আসতে পেরেছে কে পারেনি সেটা তখন মাথায় থাকে না। আমি খুব ভালো করে জানি যে ওটামেন্ডির বয়সটা 37 হচ্ছে, আরও অনেক প্লেয়ার আছেন যারা সামনে থাকবেন না, যেমনটা আনহেল ডি মারিও চলে গিয়েছেন। তাদের বিকল্প আমাকে খুঁজতে হবে, যত ভালোই তারা খেলুন না কেন, বিকল্প প্লেয়ার, ইয়াং প্লেয়ার আমার বের করে আনতে হবে। স্কালুনি সেটা সময়ে সময়ে বের করে এনেছেন। জুলিয়ানো সিমিওনে নামক একটা প্লেয়ারের কথা বলেছিলাম অনূর্ধ্ব 23 প্রি অলিম্পিক টুর্নামেন্টের সময়, এবং আপনারা জানি না কতটুকু ফলো করেন ফুটবল ফ্ল্যাগ, ওই সময় একেবারে নির্দ্বিধায় বলেছিলাম যেটা এমন একটা প্রোফাইল যেটা নিকো গঞ্জালেস টাইপের একটা প্রোফাইলের সাথে কম্পেয়ার করা যায়, এবং ভবিষ্যতে স্কালুনি এই ইয়াংস্টারকে কাজে লাগাবেন। তার সিস্টেমটা এই ইয়াংস্টার জন্য অনেক বেশি করে সুইট করে। আমরা এখন যে ইয়াং একটা আর্জেন্টিনার দল থেকে আস্তে আস্তে মিডল এজ বা যথেষ্ট অভিজ্ঞ একটা দলে আসছি, সেখানে মাত্র কয়েক বছর আগে গেলেও একজন এনজো ফার্নান্দেজ, একজন ম্যাক অ্যালিস্টার, একজন হুলিয়ান আলভারেস, এই প্লেয়ারদেরকেও একেবারে ইয়াং অবস্থায় স্কালোনি দলে এনেছেন। কেন জানি আমরা সেটা বারবার ভুলে যাই। আমি আরও একবার তাগলিয়াফিকো এবং ওটামেন্ডি প্রসঙ্গে চলে আসি। আমাদের ধারণার, বা সবার কথা বলছি না, বড় একটা অংশের ধারণা তারা এত বেশি ভুলে যে একটা সিলেকশন কিভাবে কাজ করে। যেমন ওটামেন্ডিকে আসলে স্কালোনি ক্যারি করছেন, ব্যাপারটা একটা ডাহা মিথ্যা কথা। কারণ যখনই ক্রিস্টিয়ান রোমেরো ফিট ছিলেন, যখনই তার সাথে লিজান্দ্রো মার্টিনেজ ফিট ছিলেন, এর আগের ইন্টারন্যাশনাল ব্রেকগুলোতে কোপা আমেরিকাতেও তিনি কিন্তু আসলে ওটামেন্ডিকে রীতিমতো ড্রপই করেছিলেন স্টার্টিং লাইন আপ থেকে, এবং পুরো কোপা আমেরিকা জুড়ে বা এর আগে পরে তিনি লিজান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরোর সাথে একটা জুটি তৈরি করার জন্য কাজ করেছেন। রোমেরোকে খুবই কম বয়সে যেমন পিক করেছেন, তেমনি লিচের ক্ষেত্রে অর্থাৎ লিজান্দ্রো মার্টিনেজের ক্ষেত্রে একটা সময় তো বলেছেন যে লিজান্দ্রোর জন্য তিনি দরকার হলে প্লেন ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন। এখন কথা হচ্ছে ওটামেন্ডিকে তাহলে কেন লাগে এমন সিচুয়েশনে যখন ক্রিস্টিয়ান রোমেরো কিংবা লিজান্দ্রো মার্টিনেজরা ইনজুরিতে থাকেন, এবং আমি সবসময় বলি যে সেন্টার ব্যাক একটা জুটির ব্যাপার, তখন ওটামেন্ডির এক্সপিরিয়েন্সটা অনেক কাজে লাগে। এবং যারা আসলে ওটামেন্ডির ক্লাব ফুটবলের পারফরমেন্সটা সাম্প্রতিক সময়ে দেখছেন, বার্সেলোনার বিপক্ষে তার পারফরমেন্সটা দেখেছেন, আপনি কিভাবে একজন ইনফর্ম প্লেয়ারকে বাদ দেবেন? বাদ দেওয়ারও তো একটা ক্রাইটেরিয়া থাকা উচিত। তাগলিয়াফিকোর ক্ষেত্রে একই রকমের কথা প্রযোজ্য। ভ্যালেন্তিন বার্কোকে আনতে হবে, হুলিও সোলের থেকে শুরু করে আরও ইয়াং ট্যালেন্টেড ফুটবলার আছে, তাদেরকে নিতে হবে। এমন টাইপের একটা গুঞ্জনের মাঝে তাগলিয়াফিকোর নামটাও কিন্তু হারিয়ে যাচ্ছিল, অথচ আজকে একটা ম্যাচের পারফরমেন্সের পরে সবাই তাকে মাথায় তুলছেন। আমি জানি যে অংশটা মাথায় তুলছেন, কালকে একটা ম্যাচের খারাপ পারফরমেন্সের পরে রীতিমতো ছুঁড়ে ফেলবেন। ব্যাপারগুলো এভাবে হয় না। একটা দলের বন্ডিং তৈরি করা, একটা দলে আসলেই সিনিয়র এবং জুনিয়রের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করার ব্যাপার থেকে বছরের পর বছর অনেক আর্জেন্টাইন কোচরা যেটা করতে পারেননি, স্কালোনি সেটা এত লম্বা সময় ধরে করছেন। যে জিনিসগুলোতে স্কালোনি সবচেয়ে অসাধারণ করেছেন, সবচেয়ে ভালো কাজ করেছেন, আনফর্চুনেটলি বাংলাদেশি ফ্যানদের মধ্যে একটা অংশের সেই স্পেসিফিক জিনিসগুলোতে আমি সবচেয়ে বড় সমস্যা দেখি, এবং খুবই
হতাশ এই জন্য হয় যে সমালোচনার জায়গাগুলো যেখানে থাকে সেগুলো পিক করতে না পেরে কিভাবে আমরা সবচেয়ে ভালো পয়েন্টগুলোকেই সবচেয়ে খারাপ হিসেবে বিশ্লেষণ করি। ব্যাপারগুলোকে পার্সোনালি নেবেন না, তবে চিন্তাটা আরেকটু বেশি করে গভীর করা এবং একজন কোচের সিলেকশন আসলে কী কারণে হয় সেটা ভেবে বের করার একটা তাগিদ অনুভব করা দরকার। এতদিন আপনাদেরকে যদি কন্টেন্টের মাধ্যমে কিছুটা হলেও উপকার করতে পেরেছি তাহলে সেই অনুরোধটা কিন্তু থাকলোই। ধন্যবাদ সবাইকে।